আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। প্রধান উপদেষ্টা সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক বৈঠক, 1222 কোটি টাকা ব্যয় ধরে 4 প্রকল্প অনুমোদন। মানুষের কর্মকাণ্ডে হুমকিতে পরিবেশ ও বন্যপ্রাণী, ভারসাম্য রক্ষায় সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নানা উদ্যোগ। এবং চেন্নাইয়ে আজ শুরু বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচ, নিজেদের সামর্থ্যের উপর আস্থা রাখছেন অধিনায়ক শান্ত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। প্রকল্প পাশ করিয়ে টাকা ছাড় করে পিডি, ঠিকাদার এবং রাজনৈতিক প্রভুদের যোগসাজশে খরচের দিন শেষ হতে চলেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা এই হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, অনিয়ম কিংবা অপচয় হলে বাস্তবায়নকারী মন্ত্রণালয়কে দায়বদ্ধ করার কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত হয়েছেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ। আপাতত 5 শালা পরিকল্পনা স্থগিত করার কথাও জানান ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রিজভী নওয়াজের রিপোর্ট। 8 আগস্ট সরকার গঠনের 1 মাস 10 দিন পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রথম একনেক বৈঠক। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে রাজনৈতিক সরকারের আমলের মতো প্রকল্পের ছড়াছড়ি ছিল না। 1222 কোটি টাকা ব্যয় ধরে মাত্র 4টি প্রকল্প অনুমোদিত হয়। প্রথমে যে আস্তে যেতে হচ্ছে, এটা দুটো কারণে। একটা হলো যে আমাদের হাতে একদম তৈরি প্রকল্প নেই, যে কারণে সেটা আগেই বলেছি। আরেকটি হলো যে এখন কিছুদিন আস্তে আস্তেই আমরা চলব, কিছুদিন পরে আমরা একটু হিসাব করব আমাদের সম্পদ কত এবং আমরা আসলে বৈদেশিক সাহায্য কীরকম পেতে পারি এই অর্থ বছরে। তখন আমরা শেষে আরও 4-5 মাস পরে তখন বুঝতে পারবো আসলে আমাদের উন্নয়ন বাজেট কতটুকু হওয়া উচিত। এই মুহূর্তে দরকারি নয় এমন প্রকল্প বাছাই করে বন্ধ রাখা কিংবা বাদ দেওয়ার কাজ করছে সরকার। প্রকল্পগুলো কেন নষ্ট হলো, কেন এতবার সময় বাড়াতে হলো এবং কেন এতবার অর্থ বরাদ্দ দিতে হলো, বাড়তি অর্থ বরাদ্দ দিতে হলো। উন্নয়ন বাজেটে ব্যয়ের পরিমাণ বা বাজেটের আকারের থেকে ব্যয়ের গুণগত মান আমাদের কাছে অনেক অনেক বেশি জরুরি বিষয়। এত কিছু যাচাই বাছাইয়ের পর যখন একনেক পাশ হয়ে গেল, তখন তো এই ঠিকাদার আর যিনি প্রজেক্ট ডাইরেক্টর আর মন্ত্রণালয় মিলে তো নিজের মতো করেই করতেন। আমাদের একজন উপদেষ্টা বলেছেন যে আমরা অন্তত সে ধরনের অর্থের অপচয় করব না। তো এইটুকু আত্মবিশ্বাস আমাদের না থাকলে আমরা এখানে এসেছি কেন? তবে আসার কথা, উন্নয়ন সহযোগীরা অর্থায়ন করতে মুখিয়ে আছে। দাতা সংস্থাগুলো আমাদেরকে একদম হাত খুলে টাকা দিতে চাচ্ছে। কেন আমি জানি না। অনেকগুলো যেমন ইউএসএইড বলছে তোমরা যে কোনো প্রকল্প আনো, আমরা দিয়ে দেবো, আমাদের কোনো সমস্যা নেই। রাজনৈতিক সরকারের সব প্রকল্পই খারাপ, এটা ভাবার কোনো কারণ নেই, মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর অটোরিকশা চালক রনি হত্যা মামলায় গ্রেপ্তার কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। কয়েক দফা রিমান্ডের পর বুধবার সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কঠোর পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। তবে গ্রেপ্তারের পর প্রথমবারের মতো ঢাকার আদালতে তোলা হয় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে।
আসামিদের বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। মামলাগুলোর শুনানি শেষে প্রত্যেককে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। তবে পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়নি। পরে তাদের কারাগারে পাঠানো হয়। সালমান এফ রহমান সাহেবকে সুরেশ দেখানো হয় এবং পাটনা থানার একটা মামলা ৩-৮-২৪ আব্দুল্লাহ মামুন, সালমান এফ রহমান, আনিসুল হক এবং শামসুদ্দিন চৌধুরী মানিক ওনাকে সুরেশ দেখানো হয়। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, তারা জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন, শুধু রাজনৈতিক কারণেই তাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। আমরা বিজ্ঞ আদালত থেকে বলেছি যে ওনাকে যদি এই মামলায় সম্পৃক্ত করা হয় তাহলে জুডিশিয়ারের প্রতি এবং আইনের প্রতি মানুষের শ্রদ্ধা হারাবে। ইতিপূর্বে ওনাদেরকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে, একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নতুন করে ওনাদের কাছ থেকে তথ্য পাওয়ার আর কোনো কিছু নেই। এগুলো জাস্ট হয়রানি করার জন্য ওনাদেরকে সুরেশ দেখানো হচ্ছে। রাজধানীর খিলক্ষেত থানার একটি মামলায় রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমানকে পুলিশ 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এই সরকারের ছত্রছায়ায় এলাকায় শুধু সন্ত্রাস কায়েম করে, এইভাবেই এরা রামরাজত্ব কায়েম করে আছে। আমরা তাদের পক্ষে 10 দিনের রিমান্ড চেয়েছি। মাননীয় আদালত সন্তুষ্ট চিত্তে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অন্যদিকে সচিবালয়ে সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা ভাঙচুর ও নাশকতার মামলায় নতুন করে 22 জন আনসার সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে তাদের মধ্যে 7 জনের 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। দিনে দিনে বিস্তৃত হচ্ছে শহর আর হারিয়ে যাচ্ছে প্রকৃতির স্নিগ্ধতা, সজীবতা। ফলে দেয়ালের প্রাচুর্যে ভরে ওঠা শহরে আর আগের মতো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না সবুজ প্রকৃতির। এরই মাঝে ছাদ কৃষি উদ্যোগগুলো কিছুটা সুরক্ষা দিচ্ছে নাগরিকদের। সেই চেতনায় বাড়ছে ছাদ কৃষি, যেখান থেকে নতুন প্রজন্ম ধারণা পাচ্ছে খাদ্য উৎপাদনের। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। ঢাকার নাখালপাড়া বেশ ঘনবসতিপূর্ণ একটি এলাকা, চারপাশে ভবন আর ভবন। এরই মাঝে ভিন্ন রূপে উঁকি দিচ্ছে ভবনের উপরে গড়ে ওঠা ছাদ কৃষির আয়োজনগুলো। উদ্যোক্তারা বিশুদ্ধ বাতাস এবং নিরাপদ খাদ্যের অনুসন্ধানে যুক্ত হয়েছেন এমন উদ্যোগের সঙ্গে। স্কুল শিক্ষক তসলিমা আক্তার মলি গত 4 বছর ধরে ফুল, ফল আর গাছগাছালির সান্নিধ্যে সময় কাটাতে করেছেন কৃষির এমন আয়োজন। জালি, লাউ, ধুন্দুল, পুঁইশাক খাওয়া হয়েছে অনেক। কাঁচামরিচ ছিল, বৃষ্টিতে গাছটা একটু দুর্বল হয়ে গেছে। বড় সাইজের আম হয়, বেশ মিষ্টি। ফসলের যত্ন কিংবা পরিচর্যা সবই নিজ হাতে করার চেষ্টা থাকে, তবে ব্যস্ততার কারণে সম্প্রতি যুক্ত করেছেন আরেকজন সহযোগীকে। আসার কথা হচ্ছে ছাদ কৃষিকে এগিয়ে নিতে গড়ে উঠেছে এমন পেশাদারি দক্ষ কর্মী। আমি একসময় নিজে সিএনজি অটো রিক্সা ছিল চালাতাম। আমি ড্রাইভিং শিখছিলাম, কোনো পেশা আমার ভালো লাগে না। যখন আমি এই কাজটাতে আসলাম আমার ধ্যান এটাতে চলে গেল। 20টা বাড়িতে এরকম করেন এখন? আপনি নিজেই করেন না, আপনার কোনো সহযোগী? একজন পার্মানেন্ট সহযোগী আছে আর একজন মানে পার্ট টাইম সহযোগী আছে। মহানগরে জন্ম নিয়েও এই উদ্যোক্তা উপলব্ধি করেন কৃষিকে, চেষ্টা করেন নতুন প্রজন্মের মাঝে সবুজের ধারণা পৌঁছে দিতেও। শহরে স্কুলে প্ল্যান্ট সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়? হ্যাঁ, অবশ্যই আমার স্কুলে আমি দেই। আমাদের একটা সপ্তাহে পাঠ্যসূচির ভেতরেই নাকি আপনার নিজে থেকে? এভাবেই গাছ আর ফল ফসল নগরের মানুষকে টেনে নিয়ে যায় কৃষির কাছাকাছি। যেমন উদাহরণটি তৈরি করেছেন তসলিমা আক্তার মলি। তার এই ছাদ কৃষিটি দেখে বন্যপ্রাণীতে আশেপাশে এর প্রসার ঘটছে, এতে কোনো সন্দেহ নেই। এভাবেই সারা বাংলাদেশ একসময় নগরগুলো ছেয়ে যাবে সবুজের আস্তরণে। ঢাকার তসলিমা আক্তার মলির ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শকে নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। ভৌগোলিক অবস্থান ও ঋতু বৈচিত্র্যের কারণে এদেশে বিভিন্ন ধরনের বনভূমি গড়ে উঠেছে। এসব বন আর বনভূমি বন্যপ্রাণীর প্রধান আবাসস্থল। তবে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে হুমকিতে অসংখ্য বন্যপ্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায়, বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ।
বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চট্টগ্রামের ফটিকছড়িতে সবজি চাষের পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতির ব্যবহার বেড়েছে। কম খরচে অধিক উৎপাদন এবং বিষমুক্ত সবজি চাষ হওয়ায় সবজি উৎপাদনে আগ্রহী হয়ে উঠছেন কৃষক। এতে সবজি উৎপাদন আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে জাহিদ হাসান শাকিলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। সবজি চাষের সবচেয়ে বড় বাধা পোকামাকড় ও আগাছা, অন্যদিকে সবজি উৎপাদনে প্রয়োজন হয় পর্যাপ্ত পানি। এই দুই বিষয়কে সাশ্রয়ী করতে ফসলের মাঠে বেড়েছে মালচিং পদ্ধতির ব্যবহার। এই পদ্ধতি ব্যবহার করে প্রথমবারের মতো টমেটো চাষ করেছেন চট্টগ্রামের ফটিকছড়ির কৃষক মোহাম্মদ জাফর। মাত্র 400 শতাংশ জমিতে টমেটো চাষ করে পেয়েছেন দারুণ সাফল্য। এটা গ্রাফটিং করা হয়েছে, এটা বেগুন গাছের মধ্যে দেওয়া হয়েছে। টমেটো গাছটা প্রত্যেকটা গাছে গ্রাফটিং করা, কাটিং ছাড়া। এগুলো বর্ষাকালে তো কাটিং লাগাইতে হবে, কারণ বর্ষাকালে আপনার সরাসরি চারা লাগালে তো হবে না, গোড়া পছন্দ করবে বৃষ্টির জন্য। বিক্রি শুরু করছি, আজকে মাত্র বিক্রি করছিলাম প্রথম করে, আবার আজকে উঠাচ্ছি আর কি। বাড়ি 8 জাতের এই টমেটো চাষে অধিক লাভবান হওয়ায় অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অন্য কৃষক। আনসিজনে টমেটো করলে বাজার মূল্যটা একটু বেশি পাওয়া যায়, যার কারণে আমরা এই সিদ্ধান্তটাই নিছি যে আনসিজনে করে টমেটো ফলনটা ভালো হলে আমরা ভালো দাম পাবো। আজকা 200 কেজিরও ফুটছে, 80 টাকা 90 টাকা করে বাজার বিক্রি হচ্ছে। ক্ষেতের আগাছা দমন, মাটির আর্দ্রতা বজায় রাখা, সার ও পানির অপচয় রোধ সহ নানা সুবিধার কারণেই মালচিং পদ্ধতি কৃষকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। বাড়ছে সবজি আবাদের এলাকাও। গ্রীষ্মকালীন টমেটোটা আমাদের ফটিকছড়ি এবং চট্টগ্রাম জেলায় ছিল না আগে। গত বছর আমরা এখানে ইকবালের মাধ্যমে শুরু করছি ফটিকছড়ি দাঁতমারা ইউনিয়নে। উনি ব্যাপক সফল হয়েছিল। এক কানি জমিতে প্রায় উনি 8 থেকে 9 লক্ষ টাকা লাভবান হয়েছিল। চলতি বছরই ফটিকছড়ি উপজেলায় প্রায় 370 একর জমিতে মালচিং পদ্ধতি ব্যবহার হচ্ছে, যা অন্য যে কোনো বছরের থেকে বেশি। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নোয়াখালীর মোছাপুর স্লুইস গেট ভেঙে যাওয়ায় ছোট ফেনী নদী তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এর মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি। নিজেদের অর্থায়নে স্বেচ্ছাশ্রমে ভাঙন রোধে তীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণ কাজ শুরু করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে সরকারের দ্রুত সহযোগিতার পাশাপাশি অর্থায়নের দাবি জানিয়েছেন তারা। আলাউদ্দিন শিবলুর তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভাঙন রোধে কোম্পানীগঞ্জ উপজেলা রক্ষায় 2014 সালে লুপ কাটিংয়ের মাধ্যমে গতিপথ পরিবর্তন করে ছোট ফেনী নদীতে স্লুইস গেট নির্মাণ করে সরকার। এর মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে নদীর পানি সন্দ্বীপ চ্যানেল হয়ে বঙ্গোপসাগরে ফেলা হয়। তবে সম্প্রতি আগস্টের ভয়াবহ বন্যায় পানির তীব্র চাপে মোছাপুর স্লুইস গেট ভেঙে যাওয়ার পর নদীতে আবারও জোয়ার ভাটা শুরু হয়, আর এতে তীব্র ভাঙন দেখা দেয়। এভাবে যদি ভাঙতে থাকে তাহলে আমাদের মূল সড়ক চলে যাবে। ভারতের বন্যার পানির কবলে আমাদের এই মুসাফুর রেগুলেটর বাড়তি চাপের কারণে আমাদের এটা ভেঙে যায়। ইমিডিয়েটলি আমাদের এই মুসাফুর রেগুলেটর সহ আমাদের স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদাত্ত আহ্বান জানাই। আমাদের ধান ক্ষেত, পান ক্ষেত, যত ফসলি জমি আছে সবগুলো নষ্ট করে ফেলাইতেছে আমাদেরকে। আমরা বিষম আকারে ক্ষতির মুখে পড়ে যামগই। অস্তিত্ব টিকিয়ে রাখতে নিজেদের অর্থায়ন এবং স্বেচ্ছাশ্রমে নদীতীর সংরক্ষণ ও বেড়িবাঁধ নির্মাণে উদ্যোগ নিয়েছে এলাকাবাসী। ভাঙা হয়েছে এই পর্যন্ত প্রায় 10,000 জিও ব্যাগ প্রয়োজন, এরপরে জাউ গাছের প্রয়োজন 10,000 বাঁশ দরকার। প্রথম যেটা লিঙ্ক রোড আমরা অলরেডি বেঁধে ফেলেছি। আমরা যাতে করে লিঙ্কে পানি ঢুকতে না পারে ওই কাজটা নিয়মিত কি করতেছি। দুই পাড়ের যেই ঘর বাড়ি নদীর এবং যেই সব ফসলি জমি সব সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয়দের সহযোগিতায় স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কলাপস পরবর্তীতে বর্তমানে জোয়ার ভাটার ফলে যে বিভিন্ন জায়গায় যে নদী ভাঙন দেখা দিয়েছে, তার জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন
স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় জিওব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে আমরা এই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের হেডকোয়ার্টারকে একটা নোটশিট প্রেরণ করেছি যাতে একটা কারিগরি কমিটি অথবা সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে অতি দ্রুত আপনার হচ্ছে এই রেগুলেটরটা নির্মাণ কাজ শুরু করা হবে। সমস্যার স্থায়ী সমাধানে আবারও স্লুইস গেট নির্মাণের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।